ধানখালি এমনিতে শান্ত প্রকৃতির গ্রাম। খুব বেশি জনবসতি নেই এই গ্রামে। লোকজন বেশ সরল সাদা আর নিরীহ। এই গ্রামের মানুষের মূল পেশা চাষাবাদ। রোদে জলে খেটে খুঁটে 2 পয়সা রোজগার করে তাদের দিন চলে। রোজকার মতো আজও নিতাই আর লালু দিন শেষে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। তারাও আর বাকি 5টা লোকের মতোই এই গ্রামের এক সাধারণ চাষি। ও আল কাটতে কাটতে আজ গা হাতে ব্যথা হয়ে গেল। আগের মতো সেই জোরটা আর পাই না, বুঝলি তো লালু। আরে নিতাইদা, এই বয়সেই তোমার এই অবস্থা, তাহলে বুড়ো হলে কি করবে গো? আরে তোমাকে বলি, মাঝে মধ্যে 1-2 টান দিও, দেখবে শরীর চাঙ্গা হয়ে যাবে। থাক, ওসব ছাই পাশ খেলে শরীরে যেটুকু জোর আছে সেটাও যাবে। হ্যাঁ। লালু আর কিছু বলল না, শুধু খিক খিক করে নিতাইয়ের দিকে তাকিয়ে একবার হেসে নিল। দুজনের মধ্যে শুধু লালুর হাতেই একটা আলো ছিল, টিম টিম করে জ্বলছে সেটা। তারা বাড়ি ফেরার সময় বিশুদার চা দোকান হয়ে তবেই যায়। আজও তারা সেখানে যাবে বলেই ঠিক করল। অমনি একটা গাছের পিছন থেকে কে যেন একটা ডাকলো নিতাইয়ের নাম ধরে। নিতাই, ও নিতাই। ডাকটা শুনে দুজনেই দাঁড়িয়ে পড়ল। এই কে রে? কেষ্ট নাকি রে? আওয়াজ শুনে তো তাই মনে হচ্ছে। নিতাই দেখল সামনের ওই গাছের পিছন থেকে কে যেন একটা উকি মারছে। আরে হ্যাঁ, ওই তো কেসটা তো। আরে ও কেসটা, ওখানে দাঁড়িয়ে কি উকিঝুঁকি মারছিস বাবা? কি হলো, ডাকলি যে আমাকে? কি ব্যাপার? লোকটা গাছের পিছন থেকে এবার বেরিয়ে এলো, কিন্তু সে তাদের কাছে গেল না। গাছের নিচে অন্ধকার জায়গাটাতেই দাঁড়িয়ে রইল। নিতাই, আমার সাথে চল, তোকে হারান খুড়ো ডেকে পাঠিয়েছেন। খুড়ো আমাকে ডেকেছে? কিন্তু আমরা তো চা দোকানের দিকেই যাচ্ছিলাম। খুড়ো তো রোজ ওখানেই থাকে। খুড়ো তোকে বাড়িতে ডেকেছে, বলল কি একটা বিশেষ দরকার আছে যেন তোর সাথে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চল তো দেখি কি ব্যাপার। লালু নিতাইয়ের সাথেই যেতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে কেষ্ট বলল, লালুদা, তোমাকে আসতে হবে না, তুমি যাও, আমি নিতাইকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, তোকে আর শুধু শুধু আসতে হবে না, আমি দেখছি কি ব্যাপার। লালু আর কোনো কথা বলল না। নিতাই চলল কেষ্টর সাথে। লালুও 1 পা 2 পা করে হেঁটে সেই জায়গা ছাড়ল। তারপর চা দোকানে গিয়ে পৌঁছতেই একটা জিনিস দেখে বড়ই অবাক হলো সে। তারপর একটু ঘাবড়ে গিয়েই সে বলল, এ কি কেসটা, তুই না একটু আগে নিতাইকে সঙ্গে করে খুড়োর বাড়ির দিকে গেলি? আর খুড়ো, তুমি এখানে কি করছো? কেসটা বলল তুমি নাকি নিতাইকে ডেকে পাঠিয়েছো তোমার বাড়িতে। সবাই অবাক হয়ে শুধু তাকালো লালুর দিকে। লালু কি বলতে চাইছে কিছুই বুঝতে পারল না কেউ। কি বলছিস বাবা? আমি কেষ্টা আর বাকি সবাই তো সেই বিকাল থেকে এখানে বসে তোদের জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। এটা কি করে হতে পারে? একটু আগেই তো এই কেসটা এসে এই নিতাইকে সঙ্গে নিয়ে তোমার বাড়ির দিকে গেল। আরে লালুদা, তুমি মনে হয় সন্ধেবেলায় ওসব ছাই পাশ টেনে ফেলেছ। আমি তো সেই কখন থেকে এখানেই বসে আছি। না 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 না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, কাল সকাল হোক, আমি নিতাইকে তোমাদের কাছে নিয়ে আসবো, তখনই ওর থেকে সব শুনে নিও। এই কেসটা বেটা নাটক করছে। আমি বলছি শোনো, বেটাই একটু আগে এই নিতাইকে সঙ্গে নিয়ে গিয়েছিল, এখন এখন সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। এরপর বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি চলল। লালু ঠিক কি বলতে চাইছে আর আদৌ কি সে সত্যি কথা বলছে সেটা বুঝতেই সময় কেটে গেল। পরের দিন সকালে বটতলায় খুড়ো বসেছিল।
লালু তখন হন্তদন্ত হয়ে তার কাছে এসে দাঁড়ালো। খুড়ো, নিতাই দাকে দেখেছো গো? সকালবেলা ওকে ডাকতে ওর বাড়ি গিয়েছিলাম। ওর বউ বলল কাল রাতে নাকি ও বাড়ি ফেরেনি। সেই কি বলছিস রে লালু? নেই তাই কাল রাতে বাড়ি ফেরেনি? তাহলে গেল কোথায়? আমি বলছি শোনো, ওই কেষ্টটাই কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে। কাল রাতে ওই তো নিতাইকে নিয়ে গেল। আরে থাম বাপু থাম, ওর কথা আমি কি করে মেনে নি বলতো? কাল ও বিকেল থেকে তো আমাদের সাথেই বসে আড্ডা দিচ্ছিল। আমরা তো কেউই ওকে কোথাও যেতে দেখিনি। হঠাৎ তাদের এই কথার মাঝে কেষ্ট এসে হাজির হলো। রে কেষ্টা, সকাল সকাল হঠাৎ এই ব্যাপার? কেষ্ট মুখ কাঁচুমাচু করে বলল, আরে খুড়ো, কি বলি, আমার দুটো ছাগল রাতারাতি উধাও হয়ে গেছে। মাঠ ঘাট সব জায়গায় খুঁজে ফেললাম, কিন্তু আমি আমার ছাগল দুটোকে কোথাও যে দেখতেই পেলাম না। কি, এই ধান খালিতে ছাগল চুরি এসব আবার শুরু হলো? উফ, মহা মুশকিল হলো দেখছি। নিতাইও তো কাল রাত থেকে নাকি বাড়ি ফেরেনি। সে কি বলছো গো? এসব কি হচ্ছে বলো তো খুড়ো? খুড়োর কাছে আরও একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। লোকটা একজন চাষি, ধান আলু পটল এসবই চাষ করে। এই দেখো, তোর আবার কি হলো রে? খুড়া, আমি নিঃস্ব হয়ে গেলাম গো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার জমির সব ফসল যেন এসে নষ্ট করে দিয়েছে, আর একটাও কিছু আস্ত রাখেনি। আমি এবার কি করব খুড়া, কি করব? খুড়ো এবার বেশ একটু চিন্তায় পড়ল। রাতারাতি এই ধানখালিতে এতগুলো কাণ্ড ঘটে গেছে, এসবের পিছনে কে হতে পারে? অনেক চিন্তা করেও সে কোনো কিছুই বুঝে উঠতে পারল না। না, আমি যে কিছুই বুঝতে পারছি না। কিছুদিন ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, তারপরেই এর সমাধান হবে। কিন্তু ততদিন আমাদের একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, যেহেতু সব ঘটনা রাতের আধারে ঘটেছে, তাই রাতের বেলা আমাদের সাবধান থাকতে হবে। এই গ্রামে মনে হয় কোনো বদ লোক এসে বাসা বেঁধেছে। দল বল নিয়ে রাতের বেলায় হয়তো তারাই এসব কাণ্ড ঘটাচ্ছে। তাহলে খুড়ো, এখন উপায়? উপায় এখন একটাই, রাতে টহল দিতে হবে। এই তোদের মধ্যেই কেউ একজন গিয়ে গোবিন্দ সর্দারকে ডেকে নিয়ে আয় দিকি। খুড়োর কথা মতো গোবিন্দ কিছুক্ষণ পরেই গাছতলায় এসে হাজির হলো। আজ্ঞে হুজুর, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ গোবিন্দ, আমি তোমাকে ডেকেছিলাম। গ্রামে কিছু উটকো লোকের উৎপাত শুরু হয়েছে। রাতের বেলায় নানান কুকীর্তি ঘটাচ্ছে তারা। তুমি আজ থেকে গ্রামে টহলদারি করবে। কোনো কিছু সন্দেহজনক দেখতে পেলেই লোকজনকে সতর্ক বার্তা দেবে। খুড়োর কথায় গোবিন্দ শুধু একবার মাথা নাড়ল। আজ রাত থেকেই সে এই গ্রামে টহল দেওয়া শুরু করবে। এরপর সবাই একে একে আসি বলে সেই জায়গা ছেড়ে চলে গেল। খুড়ো শুধু রাত হবার অপেক্ষায় বসে রইল। অবশেষে সন্ধে নামল ধানখালির বুকে। কিছু সীমিত লোকজনকেই বাইরে চলাফেরা করতে দেখা গেল। খুড়োর কথা মতো গোবিন্দ সর্দার গ্রামের সীমানায় টহলদারি করা শুরু করে দিয়েছে। হাতে লাঠি আর একটা হ্যারিকেন নিয়ে লম্বা লম্বা পা ফেলে এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করছে। ও, অনেক হলো, এবার একটু জিরিয়ে নি, এখনো সারা রাতটা জাগতে হবে। এই বলে সে বিশুর সেই বিখ্যাত চা দোকানটায় গিয়ে বসল। মাটির ভাঁড়ের চাটায় এক চুমুক দিতেই চরম শান্তি অনুভব করল সে। চা দোকানে আজ কিন্তু কোনো আলো জ্বলতে
বলতে দেখা যাচ্ছে না। এই ব্যাপারটা গোবিন্দ সেরম গুরুত্ব না দিয়েই বলল, বিশু ভাই আমার, চাটা খেয়ে শরীরটা যে একেবারে চাঙ্গা হয়ে গেল আমার। বিশু আজ যেন একটু বেশি চুপচাপ। অন্যদিন বেশ হাসি খুশি থাকে, গল্প ঠাট্টাও করে, কিন্তু আজ সে যেন মুখে কুলু পেটেছে। গোবিন্দ তার চাটা শেষ করে উঠে পড়ল। বিশু, গ্রামে কিছু বদমাশ লোক ঢুকেছে, তাই বলছি এই কদিন তুই তোর দোকানের ঝাপটা একটু তাড়াতাড়ি ফেলে দিস বাবা। বেশি রাত অব্দি দোকান খুলে রাখবি না, বুঝলি? গোবিন্দ দেখল বিশু তার কথায় কোনো উত্তরই দিচ্ছে না, চুপ করে একটা জলজ্যান্ত মূর্তির মতো চেয়ে দাঁড়িয়ে রয়েছে। চোখগুলো যেন জমে পাথর হয়ে গেছে তার। এই বিশু, কিরে কোনো উত্তর দিলি না যে? এই বিশু। বিশু হঠাৎ গোবিন্দর দিকে তার চোখের মণিগুলো ঘোরালো। তারপর হঠাৎ একটা ভয়ানক চিৎকার করে উঠল সে। বিশুর মুখটা অদ্ভুত রূপে পরিণত হলো। তারপর বিশু তার হাত দুটো লম্বা করে বাড়িয়ে দিল গোবিন্দর দিকে। গোবিন্দ দেখল বিশুর দেহটা এবার পাল্টে গিয়ে এক অপদেবতার রূপে পরিণত হয়েছে। সে পালাতে যাবে, এমন সময় কালো কুচকুচে লিকলিকে দুটো হাত তার কাঁধ দুটো চেপে ধরল। তার হাতে থাকা আলো আর লাঠিটা মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে হারানখুড়ো, লালু আরও কয়েকজন রোজকার মতোই চা খাবে বলে বিশুর দোকানে এসে হাজির হয়। কিন্তু তারা দেখল দোকানটা অদ্ভুতভাবে খোলা রয়েছে। দোকানে কেউ নেই। দোকানের ভিতরে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে দোকানের সামনে তারা একটা লণ্ঠন আর একটা লাঠি পড়ে থাকতে দেখল। একই গো খুড়ো, এই লণ্ঠন আর লাঠি তো গোবিন্দর। কাল রাতে তো গোবিন্দর এই জায়গাতেই টহলদারি করার কথা ছিল। কি ব্যাপার বলো তো? দোকানটাও তো অদ্ভুতভাবে খোলা, দোকানে বিশুও তো নেই। হ্যাঁ, না, গতি ভালো ঠেকছে না, বুঝলি তো? নিশ্চয়ই বড় রকমের কিছু একটা বিপদ এসে জুটেছে এই গ্রামে, যেটা আমরা না বুঝতে পারছি, না দেখতে পারছি। এ কোনো সাধারণ মানুষের কাণ্ড না। রাতারাতি জলজ্যান্ত মানুষগুলো এভাবে একে একে উধাও হচ্ছে। না, ব্যাপারটা দেখছি আমরা এভাবে সমাধান করতে পারবো না। আচ্ছা খুড়ো, তোমাকে একটা কথা বলি, শোনো। ওই ওই দক্ষিণের ভাঙা ঘরটা আছে না? হ্যাঁ, ওই ঝোপ জঙ্গলে ভরা ঘরখানার কথা বলছিস তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই। এই 3-4 দিন আগে না আমি ওখানে কাউকে একটা চলাফেরা করতে দেখেছিলাম। ভাবলাম কোনো মদমাতাল হবে, তাই বেশি গুরুত্ব দিইনি ব্যাপারটা। তা আজ কি জানি আমার হঠাৎ মনে হলো তোমাকে ব্যাপারটা বলা দরকার। কোনো উটকো লোক যদি এসেও থাকে তাহলে নিশ্চয়ই সে ওই ঘরেই বাসা বাঁধবে। ও, ব্যাপারটা দিন দিন জটিল হয়ে যাচ্ছে দেখছি। ঠিক আছে, চল আমার সাথে চল, দেখি কি ব্যাপার। যদি কাউকে দেখতে পাই তাহলে হাতে নাতে ধরবো। খুড়ো আর লালু দুজনেই সেই দক্ষিণের ঝোপ জঙ্গলে ভরা ভাঙা বাড়িটার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। রাস্তায় যেতে যেতে হঠাৎই গৌরহরি বাবুর সাথে তাদের দেখা হয়ে গেল। আরে আরে গৌরদা যে, এই ভালো সময় তোমার সাথে দেখা হয়ে গেল। আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমি আজ প্রায় 3 দিন পর এই গ্রামে ফিরছি। পাশের গায়ে হরি নাম ছিল, গত 3 দিন ধরে সেখানেই ছিলাম আমি। কিন্তু আজ যখন এই গ্রামে পা রাখলাম তখন কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো আমার। গা হাত কেমন যেন ভারী হয়ে এলো আমার।
এই গ্রামে কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে। সেই নানান অঘটন ঘটাচ্ছে এই গ্রামে। এরপর খুড়ো আর লালু সেই দিন থেকে যা যা ঘটেছে সবটাই গৌরহরি বাবুকে তারা খুলে বলল। হ্যাঁ, চল দেখি, আমার সাথে চল। গৌরহরি বাবুকে সঙ্গে নিয়ে তারা ওই বাড়িটার উদ্দেশ্যে চলল। বাড়িটা থেকে তারা বেশ কিছু হাত দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। তারা তেমন কিছুই দেখতে পেল না, তবে একটা মৃদু কণ্ঠ বাড়িটা থেকে ভেসে আসতে শুনল তারা। এই গ্রামে একটা লোককেও আমি ছাড়বো না, সবাইকে আমি বন্দি বানাবো। সবাইকে আমি বন্দি বানাবো। গলাটা শুনে একটু হলেও চিনতে পেরেছি। আর গ্রামে যা যা ঘটেছে সেসব কাণ্ড যে একজনই ঘটাতে পারে তা তোদের কথা শোনার পরেই আমার মনে হয়েছিল। হরেন সর্দারকে আশা করি তোরা ভুলে যাসনি। ওই এসব ঘটাচ্ছে ওই বাড়ির চার দেওয়ালের আড়ালে বসে বসে। খুড়ো আর লালু এটা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেল। হরেন সর্দারকে আজ প্রায় 6 বছর আগে পুলিশ এই গ্রাম থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল এই গ্রামেরই কিছু মানুষ, যারা একে একে রাতারাতি নিখোঁজ হয়েছে। তারা সকলেই পুলিশের কাছে সাক্ষী দিয়েছিল সেদিন। লোকটা বোধ হয় সেই সব লোকেদের ওপরেই তার প্রতিশোধ নিচ্ছে এক এক করে। তাহলে চলুন না, লোকজন ডেকে এক্ষুনি বেটাকে ধরে আচ্ছা করে দিই। না, ওকে মারধর করে লাভ নেই। কাজটা ও নিজে করছে না, কোনো অপদেবতার সাহায্য নিয়ে করছে। এই গ্রামের বাতাসে সে কোনো কালো ছায়াকে ছেড়ে দিয়েছে, সেই তার হয়ে কাজগুলো করছে। সবার আগে আমাদের ওই ছায়াকে দমন করতে হবে। দিনের আলোতে কাজ হবে না, রাত হবার অপেক্ষা করতে হবে। এবার যা বলছি মন দিয়ে শোন তোরা। দুজনে মন দিয়ে গৌরহরিবাবুর কথাগুলো শুনতে থাকলো। কি কি করতে হবে সব কিছু তারা বুঝে নিল। এই কাজে তবে আজ রাতে তোরা আমার সাথে ঠিক এই জায়গাতেই দেখা করিস। আমি তোদের অপেক্ষা করব। এরপর তারা সেই জায়গা ছেড়ে চলে গেল। কথা মতো রাতের অন্ধকার নামার পরেই তিনজন আবারও সেই জায়গায় এসে একজোট হলো। লালু, তুই বাড়িটার ভিতরে ঢোকার চেষ্টা কর। আমি গৌরহরি বাবুকে নিয়ে সামনের দরজায় গিয়ে দাঁড়াচ্ছি। খুড়োর কথা মতো লালু বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর কোনো রকমে পা টিপে টিপে পিছন দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকতেই সে একটা জিনিস দেখে ভয়ে কেঁপে উঠল। ঘরটা অন্ধকার ঘুটঘুট করছে। পাশে একটা ধুনি জ্বলছে, তবে তার সামনে কেউ বসে নেই। কিন্তু ঘরের একদিকে একটা বড় লোহার খাঁচা, তার মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে নিতাই, বিশু, গোবিন্দ সর্দার, আরও গ্রামের বেশ কিছু মানুষ। পাশে আরও একটা খাঁচা, তবে তার মধ্যে রয়েছে গ্রাম থেকে চুরি যাওয়া হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি। কি সাংঘাতিক কাণ্ড ঘটছে এই ঘরের মধ্যে তা সে নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। হঠাৎ লালুর মাথায় কে যেন সপাটে একটা বাড়ি মারল। লালু চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতে সে দেখল তার হাত পা বেঁধে দেওয়া হয়েছে। সামনে ধুনি জেলে বসে আছে হরেন সর্দার। হরেন সর্দার, তুমি তুমি এসব কাণ্ড ঘটাচ্ছ, কিন্তু কিন্তু তুমি তন্তর মন্তর কবে থেকে শুরু করলে? তুমি তো এ গ্রাম ও গ্রাম চুরি ডাকাতি করে বেড়াতে।
হতে পারে রে। আমি জেলে বসেই ঠিক করেছিলাম, জেল থেকে ছাড়া পেয়ে আমি তন্ত্র চর্চা শুরু করব। এক বাবাকে টাকার লোভ দেখিয়ে তার কাছ থেকে আমি এই জ্ঞান অর্জন করি। পরে অবশ্য তাকে আমি এই দুনিয়া থেকেই সরিয়ে দিই। বেটা বড্ড বড় বড় কথা বলছিল। তারপর আমি আমার সাধনার সাহায্যে নরক থেকে একটা ছায়াকে ডেকে এনে এই গ্রামের বাতাসে ছেড়ে দিই। তোরা সেদিন খুব আনন্দ পেয়েছিলি আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে। যা যা করেছি বেশ করেছি, তবে তবে এখন আমাকে বেশি কষ্ট করতে হয় না। এক তীরে দুই শিকার করি আমি। ওই ছায়াটাই মানুষের রূপ নিয়ে গ্রাম থেকে মানুষ তুলে আনে, আর দরকার পড়লে মাঝে মধ্যে এটা ওটা চুরি করে আনে। কাল রাতে তোদের ওই টহলদারটাকে ওই তো তুলে এনেছিল। আমি আমি যা আদেশ দিই তাই সে করে দেখায়। এবার তোকে আমি ওর হাতে তুলে দেব। ওর খুব খিদে, মাংসের গন্ধ পেলে ছটফট ছটফট করে। হরেন সর্দার ওই প্রেতকে এবার ডাকতে শুরু করলো। লালু দেখলো হাওয়ার মধ্যে দৃশ্যমান হলো নরকের এক ভয়ানক জীব। কি ভয়ানক দেখতে তাকে! লিকলিকে দড়ির মতো গা হাত, চোখগুলো জ্বলছে আগুনের ভাটার মতো। আমাকে ছেড়ে দাও, আমি 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 কথা দিচ্ছি, আমি কাউকে কিছু বলবো না। আমাকে আমাকে ছেড়ে দাও হরেন সর্দার, আমাকে মেরো না। চুপ চুপ বেটা, একদম চুপ। ওই যে তোমার শিকার। যাও যাও, গিয়ে শিকারটা গ্রহণ করে নিজেকে তৃপ্ত করো, আর আমাকে আরো শক্তি দাও। ছায়া মূর্তিটা লালুকে দেখে তার জিভ বের করে লালা ঝরাতে শুরু করলো। কিন্তু হঠাৎ তাদের মাঝে খুড়ো আর গৌরহরিবাবু এসে হাজির হলো। স্তব্ধ হ, স্তব্ধ হ নরকের জীব, স্তব্ধ হ, না হলে তোকে এক্ষুনি ভস্ম করে দেব। তোমরা কি করে ঢুকলে তোমরা এখানে? হরেন সর্দার, ভেবেছিলাম জেলের ভাত খেয়ে তুমি শুধরে যাবে, কিন্তু তোমার শিক্ষা হয়নি দেখছি। এ কি শুরু করেছো তুমি? হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো তোমার এই অত্যাচার, আর তল্পি তল্পা গুটিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। এই বুড়ো, তুই তুই সেই একই আছিস দেখছি। খুব কথা হয়েছে দেখছি তোর। দাঁড়া দাঁড়া, সবার আগে তোকে সাহায্য করি। যাও যাও, ওর খাট্টা মোটকে খাও গিয়ে, তারপর ওই বেটাকে ধরবে। ছায়া মূর্তি তার জ্বলন্ত দৃষ্টি নিয়ে খুড়োর দিকে এগোতে শুরু করলো। গৌরহরিবাবু তার রুদ্রাক্ষের মালাটা ছুঁয়ে কি সব যেন বিড়বিড় করলো। অমনি মূর্তিটা আস্তে আস্তে হাওয়ায় যেন কোনো অদৃশ্য বলে ধ্বংস হতে শুরু করলো। এটা দেখে হরেন সর্দার একেবারে ঘাবড়ে গেল। গৌরহরিবাবু তার হাতের একটা ভঙ্গিমা করলো। অমনি লালুর হাতে পায়ে বাঁধা দড়িগুলো খুলে গিয়ে হরেন সর্দারের হাতে পায়ে গিয়ে জড়িয়ে গেল। হরেন, তোমার খেল খতম, তোমাকে আমরা আবারও পুলিশের হাতে তুলে দেব। না 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 খুড়ো, না, আমি আমি আর ওই অন্ধকার ঘরে ফিরে যেতে চাই না। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা মানুষ মানুষকে একবারই করে। তুমি জীবনে যত পাপ করেছো তোমাকে তো ভগবানেও ক্ষমা করবে না। নরকের কালো অন্ধকারে একদিন তোমাকে পচে মরতে হবে। হারান, চল আগে মানুষগুলোকে উদ্ধার করি। এ বেটা এখানে এভাবেই পড়ে থাক সারা রাত্রির।
কাল সকালে পুলিশ নিয়ে আসা যাবে। ধানখালির মানুষ আজ এক বড় বিপদের হাত থেকে মুক্তি পেল। তবে সবটাই সম্ভব হয়েছে লালু, খুড়ো আর গৌরহরিবাবুর জন্যে। আজ তারা সাহস না দেখালে গ্রামটা নিমেষে শেষ হয়ে যেতে পারত।